আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এই প্রি অ্যাডমিশন কোর্সের আমার প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। নেট ইস্যুর কারণে হঠাৎ করে একটু সার্ভার প্রবলেম দিয়েছে, দ্যাটস আমাদের 3-4 মিনিট লেট হয়েছে। এটা নেগেটিভভাবে দেখো না, অনলাইনে ক্লাস করতে হলে একটু মাঝে মধ্যে একটু এরকম হয়ে যায়। সো আশা করি সবাই ভালো আছো। আজকে আমার প্রথম ক্লাস তোমাদের সাথে। আশা করি ইনশাআল্লাহ এই ক্লাসটা, এই পর্বটা যেন আমাদের সফলতা, এই জার্নির শেষ দিন পর্যন্ত যেন সুন্দরভাবে আমি আমার দায়িত্ব পালন করতে পারি। পাশাপাশি আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে, আল্লাহ আমাকে যতটুকু অভিজ্ঞতা দিয়েছে এই বিগত 16 বছরে ইউনিভার্সিটি অ্যাডমিশন সেক্টরে, আমি যেন আমার পূর্ণাঙ্গ দায়িত্বটা, আমি যেন আমার পূর্ণাঙ্গ অভিজ্ঞতাটা তোমাদের কাছে শেয়ার করতে পারি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শুধু এইটুক দোয়া করবা, আমি তোমাদের কাছে, আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোনদের কাছে এইটুকু চাই যে আগামী সামনে যে দিনগুলো আছে এই দিনগুলো তোমরা শুধু আমার একটু কথা মেনে চলবা। জীবনে অনেক মানুষ অনেক জায়গায় ক্লাস নিবে, অনেকের ক্লাস করবা, বাট যদি কখনো সফল হতে চাও তাহলে তোমার মেন্টর নির্বাচন করবা, সেটা যেন ভুল না হয়। আজ থেকে ঠিক 2 দিন আগে আমাদের জিএসটির রেজাল্ট দিয়েছে। জিএসটির রেজাল্টের পরে আজ পর্যন্ত মিনিমাম 500+ মেসেজ পেয়েছি। প্রত্যেকটা মেসেজ যদি তোমাদেরকে পড়িয়ে শোনাই, প্রত্যেকটা মেসেজের ভাষা এইরকম যেভাবে হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আপনি যেভাবে নিজের বড় ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো, একজন সত্যিকারের শিক্ষকের মতো যেভাবে আমাদেরকে কি করেছেন, গাইড দিয়েছেন, মানে হাল যেন ছেড়ে না দেই, সেই জন্য আমাদের সাথে ছিলেন, বাধ্য করেছেন এই রাস্তায় শেষ দিন পর্যন্ত যুদ্ধ করার। এই জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমার কাছে মনে হচ্ছে আমি যে পড়াচ্ছি, আমার প্রফেশন তো এইটা না, আমি বিজনেস করি, পাশাপাশি রিয়েল এস্টেট বিজনেস। আজকে আমার তোমাদের সাথে প্রথম ক্লাস ফর্মাল পেইড ব্যাচের। আমি কিছু কথা বলবো, মনে রাখবা। যদি আমার কথা না শোনো, আমি কেন এসেছি, আমার উদ্দেশ্য তুমি যদি না বুঝো, আমি কোন প্রক্রিয়ায় তোমাকে গাইড দিব সেটা যদি না বুঝো, তাহলে শুধু আমার ক্লাস করে কোনো লাভ হবে না। অনেকে বলতে পারো ভাইয়া ক্লাস শুরু করেন, এরকম অনলাইনে হাজার হাজার ক্লাস ইউটিউবে আছে, তুমি গিয়ে করে ফেলো, অনেক কিছু শিখতে পারবা। কিন্তু ওই শিখে কি করবা? তোমার যদি কোনো লক্ষ্য ঠিক না থাকে, তোমার উদ্দেশ্য ঠিক না থাকে, তোমার গোল ঠিক না থাকে, তাহলে তোমার এই পড়াশোনা। ভাই আমার ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস করতে চায়, ঠিক আছে, যেটা যে কোনো একটা করো, অন্যটা তোমরা কি করবা, মার্চ করে নিবা। পরবর্তী দিন এটা যেন কনফ্লিক্ট না হয় সেটা আমরা ট্রাই করব। আর যেহেতু এটা রেকর্ড থাকবে, সো টেনশন নিও না, এটা পরবর্তীতে তুমি নোট করে নিবা। মাথায় একটা জিনিস রাখবা, এটা তোমার সুফিয়ান সজীব ভাই, আমি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং জগতে বাংলাদেশের নাম করা, যেটা তোমার কাছে মনে হয় একটা দুইটা, ওই একটা এবং ওই দুইটায় বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন আমার নিজের প্রতিষ্ঠান এডুকেশনে আছি। সো মাথায় রাখবা আমার প্রত্যেকটা কথা। আমার এই প্রতিষ্ঠানে বহু মানুষ আছে, অনেক ভালো পড়ায়, বাট দিন শেষে সব শিক্ষার্থীরা একটা জিনিস বলতে বাধ্য, তুমি যেখান থেকে আসো না কেন, বাংলাদেশের সেরা কলেজ থেকে আসো আর একদম প্রত্যন্ত গ্রাম থেকে আসো, একটা কথা বলতে বাধ্য হবা, সেটা হলো তোমার এই বিশ্ববিদ্যালয়ের জার্নিতে, তোমার এই জার্নিটা স্বপ্ন দেখার ক্ষেত্রে এবং কনসিস্টেন্সির ক্ষেত্রে এবং লং টাইম মাথায় স্বপ্ন টিকিয়ে রাখার জন্য এবং স্বপ্ন পূরণ করার জন্য একটা নাম স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি করে রাখবো যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন, সেটা হলো আমি। ওকে, সো আমি জাস্ট এটাই বললাম। আমি জানি না আমাদের অন্য টিচার, অনেক জনপ্রিয় টিচার আছে, বাট 500+ মেসেজ, একই মেসেজ যে ভাই আপনি যেভাবে পড়িয়েছেন, মনে হয় প্রশ্ন ভর্তি পরীক্ষা এরকম দেখেছি, মনে হয় এই প্রশ্নটা তো ভাইয়া অমুক স্লাইডে পড়েছে, লাস্ট মেসেজটা পড়েছি, কসম করে বললাম যে ভাইয়া আপনি মনে হয় অমুক স্লাইডে পড়িয়েছেন। আর দিন শেষে একটা বিষয়ের জন্য আপনাকে ধন্যবাদ, সেটা হলো প্রপার মেন্টরশিপ। ইউনিভার্সিটি অ্যাডমিশনটা হলো তোমাকে এই লম্বা সময়ে তোমাকে এখানে হাল ধরে রাখতে হবে। তোমার কাছে মনে হবে তুমি কোনোভাবেই চান্স পাবা না, তোমার কাছে মনে হবে তোমার চেয়ে অনেক বেশি মেধাবী স্টুডেন্ট এখানে অভাব নাই, তোমার কাছে মনে হবে আমার ধারা বিশ্ববিদ্যালয় না, বাট এগুলো সব ভুলে যাও। তোমার এই বড় ভাই, আমাকে যদি তুমি আপন ভাই হিসেবে চিন্তা করো, তোমার বড় ভাইয়ের কথা মনে রাখবা। বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ মানি হলো সাহস, বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ মানি হলো কনফিডেন্স, বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ মানি হলো কনসিস্টেন্সি, অর্থাৎ প্রতিনিয়ত পরিশ্রম করা। বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ মানি হলো ধৈর্য, প্যাশন্স। সো তোমার মধ্যে যদি স্বপ্ন থাকে, ধৈর্য থাকে,
হার্ডওয়ার্ক থাকে এবং কনসিস্টেন্সি থাকে, প্রতিনিয়ত পড়ার অভ্যাস থাকে, তুমি যত বাজে স্টুডেন্ট হও না কেন, ব্যাকডেটেড স্টুডেন্ট হও না কেন, তুমি ভয় পেও না। তোমার জন্য সামনে একটা বড় অর্জন অপেক্ষা করছে, বড় একটা জায়গা অপেক্ষা করছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সারা বছর পড়াবো, ক্লাব কি স্বপ্নই দেখলা না। সো এখানে আসলে প্রথমত একটা জিনিস দেখতে হবে, তোমাকে স্বপ্ন দেখতে হবে যে আমি কি হব, কোথায় যাব, আমার পরিচয় কি হবে, আমার আইডেন্টিটি কি হবে আফটার 1 ইয়ার। দ্যাট মিনস আগামী রোজার ঈদের আগে তোমার একটা পার্সোনাল আইডেন্টিটি হবে। তুমি একটা নতুন আইডেন্টিটি নিয়ে যারা শহরে আসছো পড়াশোনার জন্য, তোমার গ্রামে যাবা। সো তুমি আল্লাহর কাছে নিয়ত করো, আল্লাহ এতদিন যা করেছি সব বাদ, আমি নতুন করে বড় হতে চাই। আমি বড় হতে চাই আমার নিজের জন্য, আমি বড় হতে চাই আমার পরিবারের হাল ধরার জন্য। তুমি মেয়ে হও ছেলে হও কিচ্ছু করার নাই, মানে এটা আলাদা, নিজেকে আলাদা করো না। তুমি একটা মেয়ে মানুষ, তোমারও বড় হওয়ার সুযোগ আছে। তুমি বড় হবা, তুমি নিজে ভালো থাকবা, তোমার পরবর্তী প্রজন্মকে ভালো একটা সুন্দর শিক্ষিত গুছানো জীবন দিবা। নিজেকে যদি ছোট করে রাখো, চিন্তা ভাবনায় যদি পিছিয়ে যাও, তাহলে তুমি একা পেছাবা না, তুমি পিছাবা, তোমার পরিবার পিছিয়ে যাবে, তোমার পরবর্তী প্রজন্ম পিছিয়ে যাবে। সো প্রিয় ভাই প্রিয় বোন, একটাই কথা, আমি একার পরিশ্রম, আমি প্রত্যেক ক্লাসে বলি, প্রত্যেক দিন মনে করে দিই, আমার একার পরিশ্রমে যদি আমার মা ভালো থাকে, আমার ভাই ভালো থাকে, আমার বাবা ভালো থাকে, আমার পরিবারের সবাই ভালো থাকে, তাহলে কেন আমি এই পরিশ্রম করব না? জাস্ট তোমরা স্বপ্ন দেখো, তুমি বলো যে ভাইয়া আমি বড় হতে চাই, কি করা লাগবে আপনি বলেন। যদি কারো এরকম ইন্টেনশন থাকে যে কোনো উপায় বড় হব, যে কোনো উপায় বাবা মার মুখে হাসি ফোটাবো, যে কোনো উপায় আমি ভালো থাকতে চাই ভাইয়া, তাহলে আমি তাদের জন্য কিছু গাইড দিব, কিছু কথা বলবো, কিভাবে পড়বা সেটা বলবো। আমার বাংলা ভালো করতে চাও, একদম বুকে হাত দিয়ে বলো, সত্যি কি ভালো করতে চাও? যদি ভালো করতে চাও তাহলে ভাইয়ার একটা কথা মনে রাখো, সেটা হলো আমার বাংলার জন্য যে বিষয়গুলো পড়তে হবে, লক্ষ্য করো, আমার বাংলার জন্য যে বিষয়গুলো পড়তে হবে, নাম্বার 1 আমি একটা জিনিস দিচ্ছি, লিখে নিবা। এগুলোই আগামী 2 বছর 1 বছর এই কথাই বলবো। 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার জিনিস, সেটা হলো টেক্সট বুক। হ্যাঁ, তোমার এইচএসসি পরীক্ষা আছে, তোমার অনেক পড়াশোনা, অনেক ব্যস্ত, এগুলো আমাকে বুঝায় না। তুমি সারাদিন যে রিলস দেখো, তুমি সারাদিন যে নাটক সিনেমা দেখো, তুমি সারাদিন যে ফ্রি ফায়ার খেলো, ফেসবুকিং করো, এই টাইমটা শুধু এই কাজগুলো করবা। টেক্সট বুক, এখানে যে গদ্য প্লাস পদ্য, হ্যাঁ, প্লাস নাটক প্লাস উপন্যাস, অনেক টিচার পড়াবে, আমরাও পড়াবো, আমিও পড়াবো, বাট দিন শেষে তুমি যদি নিজের মতো করে না পড়ো তাহলে হবে না। এবার আসো ভাইরা, আজকে প্রথম ক্লাস, আমি একটু গাইডলাইন দেই। আমি তো এখানে 16 বছর দায়িত্ব, আমি ইউসিসির বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি, বইয়ের দায়িত্ব পালন করছি। ইউসিসি যে বইটা দেখবা 20-25 জন টিচারের মধ্যে 1 নাম্বার নামটা আমি যতদিন ছিলাম তখন আমার ছিল। সো এটা কেন এই কথা বলছি, এটা আমার অহংকার না, এটা বলছি যে তুমি আমাকে মানার মতো যথেষ্ট যোগ্যতা আমার আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে 16 বছর দায়িত্ব পালন করছি। দেখলে হয়তো বোঝা যায় না, মানে বয়স তো বোঝা যায় না, বাট অনেক বছর পড়াচ্ছি। সো এখন বিষয়টা হলো, তোমার আমার কাছ থেকে নেওয়ার অনেক কিছু আছে, তুমি আমাকে মানো। তুমি বোকা হও, গরু হও, গাধা হও, বলো যে সুফিয়ান ভাইয়া বলো, স্যার বলো, যেভাবে বলো, আপনি যা বলবেন তাই শুনবো। চাই শুধু একটা আইডেন্টিটি, চাই মানুষ আমাকে মূল্যায়ন করুক, মানুষ আমাকে পাত্তা দেখ। মনে রাখবা, পাত্তা কখনো জোর করে আদায় করা যায় না। পাত্তা কি করতে হয়, নিজে নিজে আদায় করে নিতে হয়, মানে নিজের যোগ্যতায় আদায় করে নিতে হয়। কেউ তোমাকে পাত্তা দিবে না, আমাকে পাত্তা দেন এরকম না। পাত্তা তোমাকে কি করতে হবে, নিতে হবে যোগ্যতার মাধ্যমে। তাহলে একটা গদ্য পদ্য, লক্ষ্য করো, একটা কবিতা ধরলাম, কবিতাটা কবি পরিচিতি আছে, কবিতার পেছনে শব্দার্থ আছে পড়বা, উৎস পরিচিতি আছে পড়বা, কবিতাটা বারবার পড়বা, কবিতার শব্দার্থগুলো পড়বা। মানে তোমাকে এখন দুনিয়ার সব মুখস্থ করে ফেলতে হবে না, তুমি কি করবে, এটা মনোযোগ সহকারে পড়বা। কবিতাটা যখন পড়বা একটা কথা মনে রাখবা, এই কবিতা পড়ছি, এই কবিতা হলো আমার ভবিষ্যতে রুটি রুজির মাধ্যম। এই কবিতা ভালোভাবে পড়লে আমার একটা ভালো ক্যারিয়ার হবে, এই গল্পটা ভালোভাবে পড়লে আমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, এই নাটকটা ভালোভাবে পড়লে, উপন্যাসটা ভালোভাবে পড়লে আমি একটা ভালো চাকরি পাবো। এগুলো যদি এখন মনোযোগ সহকারে পড়ি, আমার একটা ক্যারিয়ার হবে, আমি ভালো চাকরি পাবো বা ভালো বিজনেস করতে পারবো, আমার মেধা বাড়বে, আমি আমার পরিবারের দায়িত্ব পালন করতে পারবো। এইভাবে যদি পড়ো ভাই, বিশ্বাস করো, গত 2 বছর যা পড়েছে, আগামী 3 মাস তোমার কিচ্ছু থাকবে না বাকি।
শুধু একটা কাজ করো, মোবাইলটা বাদ দিয়ে দাও না, অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে দাও। তুমি শুধু তোমার জন্য 18 বছর 19 বছর মজা করছো না, ফান করছো না, মাস্তি করছো, সব বাদ দাও। প্রেম করছো, সব বাদ দাও। আমি বলবো না একদম জীবনে ভুলে যাও। ক্যারিয়ারের জন্য একটা জায়গায় যেতে হবে। সারা বছর পরিশ্রম করবা, 12 বছর পরিশ্রম করবা, আগাইতে পারবা না। আগামী 4-5 মাস 6 মাস যে পরিশ্রম করলে যতটুকু লাইফে আগাইতে পারবা, আজীবন পরিশ্রম করলে আগাইতে পারবা। একজন রিক্সা চালায়, তার অনেক পরিশ্রম, ভ্যান চালায় অনেক পরিশ্রম, একদম দিনমজুর অনেক পরিশ্রম করে, বাট তার জীবনে আগাইতে পারে না। কেন জানো? কারণ তার রাস্তাটা ভালো না। নেগেটিভ ভাবে নিও না, মানে তার রাস্তায় বিলিনিয়ার হওয়ার কোনো চান্সেস নাই, তার রাস্তায় কোটিপতি হওয়ার কোনো চান্সেস নাই। সো এমন রাস্তায় যাও যেই রাস্তায় পরিশ্রম করলে একদিন অনেক বড় হওয়া যায়। ভাইয়ার মতো এত বাস্তব কথা, এত সুন্দর কথা তোমার লাইফে আর কেউ তোমাকে, তোমার শিক্ষকদের মধ্যে কেউ বলবে না, একদম জীবন থেকে না। সো গুরুত্ব দিলে অনেক বড় হবা, পাত্তা না নিয়ে যদি আমাকে পাত্তা না দাও আমার কি হবে? আই ডোন্ট কেয়ার ইউ। আমার তোমার সাথে দেখা করার দরকার নেই, তোমাকে মানে তোমাকে চেনারও দরকার নেই। তুমি আমাকে মেসেজ দিবা, তোমার প্রয়োজন আমাকে। সো আমাকে যদি অনেক বড় ভাবো, তুমি এগিয়ে যাবা। আমাকে কিচ্ছু না, তুমি আমার কিছু হবে, আমার কিছু হবে না। সো এগুলো পড়বা। 2 নাম্বার কথা হলো, এখন তোমার এই যে তোমার পরীক্ষাগুলো, পাশাপাশি পরীক্ষার পড়াশোনা পড়বা, তো এগুলো একটু পড়বা। এগুলো এসএসসি যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলোই ভালোভাবে পড়বা, খুব গুরুত্বপূর্ণ। এরপর আসো ব্যাকরণের জন্য। ব্যাকরণ, হ্যাঁ, ব্যাকরণের জন্য কি করবা? ব্যাকরণের জন্য তুমি তোমার এইচএসসি সিলেবাসভুক্ত যেগুলো আছে এগুলো খুব ভালোভাবে পড়ো। এইচএসসি সিলেবাস, হ্যাঁ সিলেবাস, এটা একটু ভালোভাবে পড়ো। তারপরে কোশ্চেন প্যাটার্ন সবকিছু আমি দেখিয়ে দিব। শুধু একটা কাজ করবা, এখন খুব ভালোভাবে পড়বা। রিডিং যা পড়বা মনোযোগ সহকারে পড়বা, মানে গুরুত্ব সহকারে পড়বা। ওকে ওকে, এবার আসো তাহলে ব্যাকরণের জন্য আমি মানে তোমার ভাইয়া 100% এনাফ। আমি একটা নোট করে দিব তোমাকে ব্যাকরণের, এই নোট থেকে বাংলাদেশের যেখানে যাও সেখানে কমন পড়বে। মানে আমি ব্যাকরণটা তোমাকে 100% পড়িয়ে দিব। শুধু যদি মনে করো আমার ওই হ্যান্ড নোটটা পড়বা আর শুধু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন প্র্যাকটিস করবা, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় থাকবে না যেখানে তুমি 90% কোশ্চেন অ্যান্সার করতে পারো না। এখন এটা তোমার বিষয়, তুমি বিশ্বাস করবা কি করবা না। যদি করো শুধু এটুকুই করো, আর কিছু করার দরকার নেই। ব্যাকরণের জন্য আমি এনাফ। টেক্সট বুক আমরা পড়ায় দিব, বাট টেক্সট বুক তোমাকে নিজেকে পড়তে হবে। এটা সবচেয়ে কঠিন জায়গা, এটা 100% আমি ম্যানেজ করে দিব। প্রথম একটাই কথা, সেটা হলো কি দেখতে হবে? স্বপ্ন না দেখলে কিন্তু এই রাস্তা অনেক কঠিন। আর যদি স্বপ্ন দেখো, পড়তে শুধু ভালো লাগবে। ওকে, এবার আসো তাহলে ব্যাকরণের জন্য আমি 100% তোমাকে কি করে দিব? সব সলভ করে দিব। এটার জন্য কোনো টেনশন নেওয়ার দরকার নাই। আগামী কয়েক মাসে আমি তোমাকে কি করে দিব? একটা হ্যান্ড নোট করে দিব, ফাউন্ডেশন ক্লাস নামে। এই হ্যান্ড নোটটা বারবার পড়বা, কোনো ক্লাস আমার মিস করবা না। আমি আবারও বলছি, আমার ক্লাসগুলো করলে একটা বড় খাতা হবে এবং আমি ক্লাসে মুখস্থ করিয়ে দিব। এটা আগামী পরীক্ষা, যেই পরীক্ষা যাও, ঢাকা বিশ্ববিদ্যালয় ওটা রিভিশন দিবা, জাহাঙ্গীরনগর ওটা রিভিশন দিবা, জগন্নাথ ওটা রিভিশন দিবা, বিউপি রিভিশন দিবা, জিএসটি রিভিশন দিবা। একই জিনিস বারবার। এখন তুমি চিন্তা করো আজকে গুরুত্ব দিবা নাকি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করার পরে বলবা সুফিয়ান সাজি ভাই বলছিল তো এখান থেকে আসবে, এখন ঠিকই তো আসছে, বাট আমি তো পারি নাই। সো ফেল করার আগে তুমি সচেতন হও, ভালো কিছু করো ইনশাআল্লাহ। স্বপ্ন দেখো ভাই, আজকে ক্লাসটা হলো তোমাকে আমি বারবার বলছি, স্বপ্ন দেখো at any how, at any cost. I want to be a student of public university. I want to be a student of Dhaka University. Not only that, ডিপার্টমেন্ট অফ ল, ডিপার্টমেন্ট অফ কি ইংলিশ, তোমার যে পছন্দের সাবজেক্ট আছে সি ইউনিটের হলে ডিপার্টমেন্ট অফ তোমার ফিনান্স, অ্যাকাউন্টিং, এগুলো তুমি স্বপ্ন দেখো কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা। জীবনটাকে একটা জায়গায় নিয়ে যাও, বিশ্ববিদ্যালয় আমার পছন্দ হওয়ার মতো হবে, কারণ আমি পড়াশোনা করব। মানে তোমাকে যেন ইউনিভার্সিটি বাধ্য করে দেয় না তুমি আরবিতে পড়ো, উর্দুতে পড়ো, ফার্সিতে পড়ো। তুমি ইউনিভার্সিটি পছন্দ করবে, তুমি সাবজেক্ট পছন্দ করবে। সারা জীবন পরিশ্রম করলে কোনো লাভ নাই, এই টাইমটা পরিশ্রম করো ইনশাআল্লাহ। এন্ড সবাই বলো পারবা কি পারবা না? স্বপ্ন দেখতে পারবো আমরা? বড় হওয়ার স্বপ্ন দেখতেছো কিনা? যদি বড় হওয়ার স্বপ্ন দেখো তাহলে মনে রাখবা ভাইয়ার পড়াশোনা তোমার ভালো লাগবে, কারণ ভাইয়া কোনো হাবিজাবি জিনিস পড়ায় না, সব সুন্দরভাবে নোট করে দিবে ইনশাআল্লাহ। এর থেকে কমন আসবে, এবং কমন না আসলো ভাইয়া বলবো রফিক স্কুলে যায়, ভর্তি পরীক্ষা যাবে, করিম স্কুলে যায়, জিনিস তো একটাই। মানে আমি যা পড়াবো এর ভেতর থেকে আসবে। এখন আমরা পারবো কিনা, আমরা এই যুদ্ধে কি পরিশ্রম নামবো? আমরা পারবো। স্বপ্ন দেখো, যে কোনো মূল্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি পাবলিকিয়ান হব। মনে রাখবা সময় কিন্তু চলে যাবে প্রিয় ভাই বোন,
সময় চলে যাবে। আমি প্রতিদিন এই কথা বলবো না, ধরে এসে ক্লাস দিব শেষ, বাট সময় কিন্তু চলে যাবে আজকে থেকে। এটা আগামীকাল না, আজকে থেকে একটু করে চেষ্টা করো। অবশ্যই এইচএসসির রেজাল্টটা ভালো করো, পাশাপাশি এই ক্লাসগুলো করবো। ওকে, ঠিক আছে। আজকে আমরা একটা নতুন টপিক পড়াবো। সবাই আমার সাথে অ্যাডজাস্ট হও। টপিকের নাম দাও বানান শুদ্ধিকরণ। এগুলো তোমার এইচএসসি তো কাজে লাগবে, বানান থেকে তো আসে, এইচএসসি তে কাজে লাগবে। অ্যাডমিশনে যেই সিস্টেমে আসে, যে ওয়েতে আসবে, সেই ওয়েতে আমরা পড়াবো। ওকে, বাংলা বাম পাশে লেখা এভাবে, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। সবাই নোট করবা, আমার কোনো পিডিএফ দিব না, সবাই নোট করবা এভাবেই। ভালো না লাগবে, করতেই হবে। এটা করো, কয়দিন পরে টের পাবা কি করছো। ওকে, বাংলা একাডেমি। সবাই স্লাইড মেলাইড দিয়ে বাংলা পড়ায় দেয়, কিন্তু আমি এগুলো পড়াবো না। আমার অনেক কষ্ট হয় একই জিনিস বারবার লিখতে, বাট তোমাদের জন্য লিখবো। কারণ তুমি যেদিন মেসেজ পাঠাবা, অ্যাট এ টাইম 500 স্টুডেন্ট চান্স পেয়ে মেসেজ পাঠাইছে, গর্বে বুকটা ভরে যাচ্ছে যে আমি আমার অন্য বিজনেসের পাশাপাশি যে এখানে এসে সময় দেই, এটাই আমার অনেক বড় বেশি পাওয়া। ওকে, আলহামদুলিল্লাহ। বাংলা একাডেমি বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালের 3রা ডিসেম্বর। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালের 3রা ডিসেম্বর। মনে রাখবা কেন বাংলা একাডেমির নাম লিখছি। এই প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলা একাডেমি বাংলা ভাষার উৎকর্ষ সাধনের জন্য একের পর এক রিসার্চ করে যাচ্ছে। হ্যাঁ, সো তারপরে আসো, আমাদের প্রথম নিয়মটা আমরা লিখবা দেশ, ভাষা ও জাতির ক্ষেত্রে, দেশ, ভাষা ও জাতির ক্ষেত্রে সব সময়। সবাই লিখবা। তোমার এই লিখতে লিখতে আস্তে আস্তে হাতের স্পিড হয়ে যাবে। এটা ইউনিভার্সিটিতে কাজে লাগবে। হ্যাঁ, একাডেমিক এবং অ্যাডমিশন উভয় লাইফে কাজে লাগবে। দেশ, ভাষা ও জাতির ক্ষেত্রে সব সময় রস্বইকার হয়। দেশ, ভাষা ও জাতির ক্ষেত্রে সবসময় কি হবে? রস্বইকার হবে। দেশ, ভাষা ও জাতির ক্ষেত্রে, যেমন লক্ষ্য করো, আরবি, ইংরেজি, জাপানি, লিখছ, ফার্সি। তাহলে দেশ, ভাষা ও জাতির ক্ষেত্রে সবসময় কি হবে? রস্বইকার হবে। ব্র্যাকেটে লিখবা, ব্যতিক্রমে আছে কয়েকটা, ব্র্যাকেটে লেখো, ব্যতিক্রমে আছে আমরা বলতে পারি চীন, এগুলো দীর্ঘইকার, চীন, আরেকটা মালদ্বীপ, আরেকটা হলো শ্রীলঙ্কা। এই 3টা রাষ্ট্র কি কার দিয়ে হয়? চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই 3টা রাষ্ট্র হবে দীর্ঘইকার দিয়ে। বাকি সকল রাষ্ট্রের নাম কি হবে? রস্বইকার দিয়ে হবে। বাকি সকল রাষ্ট্রের নাম রস্বইকার দিয়ে হবে। তাহলে কি বললাম? দেশ, ভাষা, জাতির ক্ষেত্রে সবসময় রস্বইকার হবে, আরবি, ইংরেজি, জাপানি, ফার্সি। বাট ব্যতিক্রম আছে চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ওগুলো কি দীর্ঘইকার দিয়ে হবে। তোমরা কি লিখতেছ? ওকে, তারপরে নোট দিয়ে লিখবা, নোট দিয়ে লেখো ইয় প্রত্যয় যুক্ত হলে, ইয় প্রত্যয় যুক্ত হলে দীর্ঘইকার হবে। ইয় প্রত্যয় যুক্ত হলে কি হবে? দীর্ঘইকার হবে। ইয় প্রত্যয় যুক্ত হলে দীর্ঘইকার হবে। যেমন ভারতীয়, ভারতী না হয়ে যদি বলি ভারতীয়, জাপানি না বলে যদি বলি জাপানীয়, তাহলে যদি শেষে ইয় থাকে তাহলে আবার কি হবে? দীর্ঘইকার হবে। ইয় থাকলে শেষে দীর্ঘইকার হবে। অনেক সহজ মনে হবে কিছু নিয়ম, কিছু নিয়ম অনেক কঠিন মনে হবে। দিন শেষে মনে রাখবা, এই পড়াশোনার যেই সিস্টেম, এটা দীর্ঘ 16 বছর লেগেছে এটা আপডেট করতে। সুতরাং অনেক টিচার অনেক হাবিজাবি ডাইনে জামানের কিছু দেখাবে, এগুলো পাত্তাই দিবা না। বলবা একটাই, আমার ভাই আছে সুফিয়ান সজীব ভাই, আমি তোমার ক্যারিয়ার নষ্ট করতে চাই না,
যদি এটা চাই তাহলে আল্লাহর কাছে বরদোয়া দিবা। আর যদি মনে করো দেখো একটা সময় যে বাংলাদেশের সবার চেয়ে আমার পড়াশোনার স্টাইল, প্রত্যেকটা টপিক পড়ায় দিই সুন্দরভাবে, তাহলে শুধু আমাকে ফলো করবা, আর কাউকে ফলো করার কোনো প্রয়োজন নেই। তাহলে ইয় প্রত্যয়যুক্ত সকল শব্দে দীর্ঘ ইকার হবে। ইয় প্রত্যয়যুক্ত হলে কি কার হবে? দীর্ঘ ইকার হবে। ওকে, তারপরে আসো নেক্সট 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 নিয়ম লিখবে এরকম, আলী, আবলি, তারপর অঞ্জলি। আলী, আবলি, অঞ্জলি যুক্ত শব্দে শব্দে হ্রস্বইকার হবে। আলী, আবলি, অঞ্জলি যুক্ত শব্দে কি হবে? হ্রস্বইকার হবে। আলী, আবলি, অঞ্জলি যুক্ত শব্দে কি হবে? হ্রস্বইকার হবে। আলী, আবলি, অঞ্জলি যুক্ত শব্দে কি হবে? হ্রস্বইকার হবে। যেমন লক্ষ্য করো, আমরা বলতে পারি যেমন সোনালী, রূপালী, রূপালী, মিতালি। তারপরে আসো লক্ষ্য করো, আলী, আবলি, অঞ্জলি যুক্ত শব্দের অস্বীকার হবে। যেমন আমরা বলতে পারি রচনাবলী, বলতে পারি প্রশ্নাবলী, বলতে পারি পুস্তকাবলী। লিখছ সবাই? লিখতেছ? অঞ্জলি আমরা বলতে পারি শ্রদ্ধাঞ্জলি, বলতে পারি আমরা গীতাঞ্জলি। এখন এখানে একটা প্রবলেম হইতে পারে, গীতাঞ্জলিতে প্রথমে দীর্ঘইকার। ভাই আমরা তো প্রথমের বিষয় না, আমরা অঞ্জলি যুক্ত শব্দে হ্রস্বইকার হয় কিনা। গীতাঞ্জলি আমরা বলতে পারি শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি। তাহলে আলীযুক্ত সকল শব্দে, আবলিযুক্ত সকল শব্দে, ওকে। তারপরে অঞ্জলিযুক্ত সকল শব্দে কি হবে? হ্রস্বইকার হবে। আলীযুক্ত শব্দে, আবলিযুক্ত শব্দে, অঞ্জলিযুক্ত শব্দে কি কার হবে? হ্রস্বইকার হবে। ওকে, আলীযুক্ত শব্দে হ্রস্বইকার হবে। লিখছ? ওকে, এবার আসো সাইডে একটু লিখবা। এখন এটা যদি হয় সোনালী না হয়ে যদি হয় সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, তখন আবার দীর্ঘইকার হয়ে যাবে। হ্যাঁ, যদি হয় রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক, তখন আবার কি হয়ে যাবে? দীর্ঘইকার হবে। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, তখন আবার কি হয়ে যাবে? দীর্ঘইকার হয়ে যাবে। কারণ কি জানো? কোনো ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম যে যেভাবে লিখছে সেভাবেই লিখতে হবে। ব্যক্তি প্রতিষ্ঠানের নাম যেভাবে লেখা থাকবে সেভাবেই লিখতে হবে। ব্যক্তি প্রতিষ্ঠানের নাম, কবি, লেখক, ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম যা লেখা থাকবে তাই লিখতে হবে। ওকে, নোট দিয়ে একটা কথা লিখবা। নোট লিখবা কবি অথবা লেখক অথবা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম এর নাম যা লেখা থাকবে তাই লিখতে হবে। একটু কষ্ট হবে, হ্যাঁ, জীবন গড়তে হলে একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। ভাইয়ারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, নিজের বিজনেস সামলাই, আবার ক্লাস নেই, ফ্যামিলিতে সময় দেই, সব কিছুই করতে হয়। তুমি স্টুডেন্ট, সুতরাং তোমার আর কোনো কাজ নেই। কবি, লেখক ও প্রতিষ্ঠানের নাম যে যেভাবে লিখবে, যে যা লেখা থাকবে তাই লিখতে হবে। হ্যাঁ, যেমন লক্ষ্য করো, ব্যক্তির নাম, কবির নাম, প্রতিষ্ঠানের নাম। এখন আমরা যদি বলি এই যে একটু আগে বললাম সোনালী ব্যাংক, এটা লিখছে প্রতিষ্ঠানের নাম, কিছু করার নাই। হ্যাঁ, সোনালী ব্যাংক, ওকে, যেভাবে লিখছে এইভাবে। আমরা যেমন একজনের নাম আছে শামসুর রহমান, না, উনি লিখছে শামসুর রহমান, ওকে।
একটা শেভিং ব্র্যান্ড আছে না, এরকম লক্ষ্য করো, কুল। তাহলে আচ্ছা, কুল বলতে ইংরেজিতে কি কোনো শব্দ আছে? শব্দটা ছিল তো কি কুল, তাই না? এখন ওটা লিখছে, এটা দিস ইজ ব্র্যান্ড, এটা প্রতিষ্ঠানের নাম, যে যেভাবে লিখবে সেটাই সঠিক হবে। কারণ আমরা যদি বলি যেমন শরৎচন্দ্র, ব্যাকরণগতভাবে এই নামটা অশুদ্ধ, বাট উনি লেখছে তাহলে এটাই সঠিক, শরৎচন্দ্র। বাট ব্যাকরণগত এই নামটা কি জানো? ব্যাকরণগত হলো শরৎচন্দ্র। কারণ শরৎ যোগ চন্দ্র, খণ্ডতয়ের পরে যে বর্ণ থাকবে ওটা দুইবার আসবে। যেমন শরৎ যোগ চন্দ্র উভয় মিলে হয়ে যায় খণ্ডতের পরের বর্ণ আজীবন দিতে হবে, এটা একটা নিয়ম। হ্যাঁ, শরৎচন্দ্র, কিন্তু উনি লেখছে, ওনার নাম কি? শরৎচন্দ্র। দিস ইজ কারেক্ট, এটাই রাইট। তাহলে ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম, লেখকের নাম, যে যেভাবে লিখবে সেভাবেই লিখতে হবে, সেভাবেই লিখতে হবে। তোমরা কি পড়াশোনা বুঝতে পারতেছ? সবার লিখতে হবে, এটা আমার অনুরোধ। তুমি আমাকে শিক্ষক ভেবো না, তুমি আমাকে ভাবা আমি তোমার একজন বড় ভাই। আমার সত্যি অন্য কিছুতে যোগ্যতা দক্ষতা না থাকুক, এই বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে আমি যে গাইড দেই, আমার যে প্রক্রিয়া, এটা একদম শতভাগ সুন্দর এবং গুছানো এবং ছাত্রছাত্রী মানে স্টুডেন্ট বান্ধব প্রক্রিয়া। সো এটাকে তুমি খুব সহজে শুরু থেকে অ্যাকসেপ্ট করো, অ্যাবজর্ব করো, ইনশাল্লাহ তুমি সফল হবা। আমার সাবজেক্ট অন্তত পক্ষে তুমি সফল হবা, গুরুত্ব দিও। ওকে, এ পর্যন্ত ঠিক আছে। নেক্সট, পরবর্তী লাইন লিখবা জিবি যুক্ত সকল শব্দে দীর্ঘইকার হবে। জীবিযুক্ত সকল শব্দে দীর্ঘইকার হবে। জীবযুক্ত সকল শব্দে দীর্ঘইকার হবে। যেমন লক্ষ্য করো, জীবিযুক্ত সকল শব্দে কি কার হবে? দীর্ঘইকার হবে। স্যার লেকচার শিটগুলো এখন থেকে পড়লে কি হবে? লক্ষ্য, শরৎচন্দ্র নিয়ে আবার বলেন, মানে শরৎচন্দ্রের নামটা উনি লিখছে এইরকম, শরৎচন্দ্র। হ্যাঁ, তাহলে এটাই কারেক্ট, কিন্তু ব্যাকরণগতভাবে ওনার নামটা এটা ভুল। ব্যাকরণগতভাবে কারেক্ট চিন্তা করলে ওনার নাম হয় এরকম শরৎচন্দ্র, বাট এটা লেখা যাবে না, উনি যেভাবে লিখছে সেটাই। জসীমউদ্দিন, দয় দ হওয়ার কথা, কিন্তু জসীমউদ্দিন বইতে লিখছে দ হসন্ত দ, জসীমউদ্দিন আলাদা লিখছে, ওইটাই লিখতে হবে। ওকে, তাহলে জীবিযুক্ত সকল শব্দে কি হবে? দীর্ঘইকার হবে। জীবিযুক্ত সকল শব্দে কি কার হবে? দীর্ঘইকার হবে। যেমন আমি বলতে পারি আইনজীবী। যেমন আমি বলতে পারি কর্মজীবী। আমি বলতে পারি শ্রমজীবী। ওই জীবী অংশটুকু যদি শেষে থাকে আজীবন, সেটাতে কি দিতে হবে বলো? আজীবন, সেটাতে কি দিতে হবে? দীর্ঘইকার দিতে হবে। আমরা যদি বলি বুদ্ধিজীবী, তাহলে জীবিযুক্ত অংশে আজীবন কি দিতে হবে? দীর্ঘইকার দিতে হবে। যদি এটা জীবী থাকে আজীবন কি দিতে হবে? দীর্ঘইকার দিতে হবে। এখানে আছে একটা কথা আছে, নোট দিয়ে একটা কথা লিখবা, নোট দিয়ে লিখবা। এটা বই অন্য ভাষায় বলে, কিন্তু আমি আমার ভাষায় বলবো। লিখবা শেষের দীর্ঘইকার খুবই ইম্পর্টেন্ট, এক লাইনে শত বানান শুদ্ধ করতে পারবা। শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বইকার হবে। মনে রাখবা, এই মুহূর্তে তোমরা যারা প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হচ্ছে, আমরা কিন্তু দুনিয়ার সব পড়িয়ে দিব না, আমরা তোমাকে লাইন ধরিয়ে দিব যে তুমি চাইলে এখন থেকেই পরিশ্রম করে অনেকটুকু এগিয়ে থাকতে পারো। তুমি চাইলে টেক্সট বুকের গল্পগুলো শেষ করে ফেলতে পারো। তুমি চাইলে টেক্সট বুকের গল্পগুলো আগের মতো উদাসীনভাবে না পড়ে সিরিয়াসলি পড়তে পারো। তুমি চাইলে শব্দার্থগুলো শেষ করে ফেলতে পারো। তুমি চাইলে কবি পরিচিতি, লেখক পরিচিতি, রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, তার প্রথম রচনা কোনটি, তার কোনগুলো উপন্যাস, কোনগুলো নাটক, ঠিক আছে, তো এগুলো তোমাকে এখন থেকে জানতে হবে। তার লেখা কোনটা আগে লিখছেন, কিন্তু কোনটা লিখেছেন আগে বাট প্রকাশিত হয়েছেন পরে, এইরকম দ্বন্দ্বগুলো তোমাকে আগে থেকে শিখতে হবে। রবীন্দ্রনাথের জন্মসাল, রবীন্দ্রনাথের বিখ্যাত গ্রন্থ, কোন গ্রন্থের কারণে তিনি কারাবরণ করেছেন, বা কোন গ্রন্থ কারণে তিনি কি পেয়েছেন, পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো তোমাকে এখন থেকে মাথায় রাখতে হবে। প্রশ্ন করবা, নিজে পড়বা, যখন পড়বা ভাববা। এটা কোনোভাবেই
তোমার এইরকম পড়া যাবে না যেটা আমি পরীক্ষার জন্য পড়ি, এটা আমি শেখার জন্য পড়ি। যদি এইভাবে গল্পের সাথে সাথে শিখতে পারো তাহলে তুমি অনেক বেশি এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। শেষের দীর্ঘইকার মাঝে আসলে, শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বইকার হবে, শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বইকার হবে। এখন এটা কি লক্ষ্য করো, এই যে জিবি, লক্ষ্য করো এই শব্দের শেষে দীর্ঘইকার। এখন এরপরে যদি নতুন কোন শব্দ যুক্ত হয় শেষে, মানে এই জিবি আছে না, এই জিবিটা দীর্ঘইকার, শেষে কি আছে দীর্ঘইকার না, এরপরে যদি আরেকটা বর্ণ যুক্ত হয়, এখন এটা কি আর শেষে থাকবে না মাঝে ঢুকে গেল মাঝে, তখন এই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে। লক্ষ্য করো, এখন জিবি এর সাথে আমরা কা দিয়ে দিব, জিবি কা, হ্যাঁ, তাহলে এখন জিবি যোগ কা, লক্ষ্য করো এইটুক ইকুয়াল টু কি হয়ে গেল, তাহলে জিবি থেকে জিবির সাথে কি দিলাম আমরা, এইটুক কেটে দেই, জিবি প্লাস কা, তাহলে শেষে কা যুক্ত হলে তাহলে এইবার চেঞ্জ হবে জি বি কা। এখন লক্ষ্য করো, এটা শেষে ছিল বাট এটার সাথে ক আর কা যুক্ত হয়েছে, এই জন্য এটা এখন কোথায় ঢুকে গেছে মাঝে। এই কথাটাই বলছি, শেষের দীর্ঘইকার মাঝে ঢুকলে রস্বইকার হবে, শেষের দীর্ঘইকার মাঝে ঢুকলে রস্বইকার হবে। লক্ষ্য করো, আমরা যদি বলি এরকম যে লক্ষ্য করো সহকারী, সহকারী, শেষে কি কার দীর্ঘইকার, এখন এর সঙ্গে তা দিব, তাহলে তখন তার দীর্ঘইকারটা আবার শেষে থাকবে না মাঝে ঢুকে যাবে, তখন রস্বইকার হয়ে যাবে। কারণ আমরা ডিরেক্ট বললাম সহকারিতা, সহকারিতা, সহকারী থেকে সহকারিতা। আমরা বললাম লক্ষ্য করো সহযোগী, সহযোগী, এইবার শেষে দীর্ঘইকার, বাট এখন সহযোগিতা এর সাথে তা দিব, সহযোগিতা। এবার কি হয়ে গেল বলো তো, এবার এটা শেষে ছিল এই জন্য দীর্ঘইকার, মাঝে ঢুকছে রস্বইকার হয়ে গেছে। বুঝতে পারতেছ? বলো, বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? ওকে। এখন আমি যদি বলি এরকম যে কৃতি, কৃতি এটা দীর্ঘইকার, এখন এটার সাথে ত দিয়ে দিব, কৃতিত্ব, কৃতিত্ব। তাহলে লক্ষ্য করো এখানে দীর্ঘইকার ছিল কৃতি, এখানে রস্বইকার হয়ে গেছে কারণ শেষে একটা ত যুক্ত হয়েছে। বুঝছো না বুঝো নাই? বুঝতে পারতেছ? আমরা যদি বলি এইরকম, লক্ষ্য করো আমরা যদি বলি এইরকম যে অনুরূপ ভাবে আমরা যদি বলি লক্ষ্য করো দায়ী, দায়ী এটার শেষে দীর্ঘইকার, হ্যাঁ, এখন এটার শেষে ত দিয়ে দিলাম, তয় বফলা দিয়ে দিলাম, দায়িত্ব। লক্ষ্য করো শেষে ছিল এবার মাঝে রস্বইকার হয়ে গেছে, শেষে ছিল এবার মাঝে কি হয়ে গেছে রস্বইকার হয়েছে। বুঝতে পারতেছ? আমরা যদি বলি একাকী, দীর্ঘইকার, এখন এর সাথে ত দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি একাকিত্ব, একাকিত্ব, একাকিত্ব। এবার কি হয়ে গেল লক্ষ্য করো রস্বইকার হয়ে গেছে, এবার কি হয়ে গেছে রস্বইকার হয়েছে। বুঝতে পারতেছ? আমরা যদি বলি প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী, এইরকম প্রতিদ্বন্দ্বী, দীর্ঘইকার, হ্যাঁ, এখন আমরা বললাম প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা, দিতা, এখন কি হয়ে গেল রস্বইকার হয়ে গেল, এখন কি হয়ে গেল রস্বইকার হয়ে গেল। তাহলে এখন আমরা যদি এরকম বলি লক্ষ্য করো, আমরা যদি বলি প্রাণী, প্রাণী কি কার দীর্ঘইকার, এর সঙ্গে জগৎ দিলাম, হ্যাঁ, তাহলে কি হয়ে গেল প্রাণী জগৎ। তাহলে এই জগৎ অংশটুকু অ্যাড করার কারণে এই দীর্ঘইকারটা এখন কোথায় ঢুকে গেছে মাঝে ঢুকে গেছে, প্রাণী জগৎ হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি বলি এরকম মন্ত্রী, আমরা যদি বলি কি মন্ত্রী, এখন এই মন্ত্রীতে দীর্ঘইকার, বাট আমরা যদি বলি মন্ত্রী সভা, মন্ত্রী সভা, শেষে কি দিলাম সভা যুক্ত করে দিলাম, তাহলে এখানে কি হয়ে গেল ইয়া হয়ে গেল এই যে রস্বইকার হয়ে গেছে, দীর্ঘইকারটা কি কার হয়ে গেছে বলো রস্বইকার হয়েছে। বুঝতে পারতেছ? আমরা যদি বললাম মন্ত্রী দীর্ঘইকার, এখন যদি বলতি মন্ত্রী পরিষদ, মন্ত্রী থেকে কি আমরা বললাম মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ। আসসালামু আলাইকুম ভাই, ক্লাসে ভাই, জি আমি ফ্রি হয়ে ফোন দিচ্ছি। ওকে, মন্ত্রী থেকে কি বললাম মন্ত্রী পরিষদ। লক্ষ্য করো মন্ত্রী কি কার দীর্ঘইকার, আর মন্ত্রী পরিষদ, মন্ত্রী কি পরিষদ, এখানে রস্বইকার হয়ে এই পরিষদ অ্যাড করার কারণে এই দীর্ঘইকারটা কি হয়ে গেছে রস্বইকার হয়ে গেছে, দীর্ঘইকারটা কি হয়ে গেছে বলো রস্বইকার হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই কি বুঝতে পেরেছো। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার সবার কাছে? ওকে, আমরা যদি বলি প্রবাহী, প্রবাহী, আর এর সাথে আমরা ত দিলাম প্রবাহিত, হিত,
রস্বীকার হয়ে গেছে, দীর্ঘ ইকারটা রস্বীকার গেছে। তাহলে এখানে কোন কোন শব্দ যুক্ত হয় সাধারণত কি বুঝতে পারলাম আমরা? এখানে যুক্ত দেখলাম যে শেষের দীর্ঘ ইকারের সাথে যদি শেষে দীর্ঘ ইকার থাকার পরে যদি কোন শব্দ শেষে ত যুক্ত হয় অথবা তা যুক্ত হয় অথবা তার সাথে কি ফলা যুক্ত হয়, ব ফলা যুক্ত হয়। কি ফলা যুক্ত হয় বলো? ব ফলা যুক্ত হয়। অথবা নয় দীর্ঘ ইকার নিযুক্ত হয়, অথবা জগৎ যুক্ত হয়, জগৎ জগৎ যুক্ত হয়, অথবা সভা যুক্ত হয়, সভা, অথবা পরিষদ যুক্ত হয়, পরিষদ। এই ধরনের শব্দ যুক্ত হলে ইকুয়াল টু কি কার হয়ে যায়? রস্বইকার হয়ে যায়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো এই যে এই নিয়মগুলো। এখন তো তুমিকে আমি নিয়ম শিখিয়ে দিছি, এখন তুমি শুধু রস্বইকার হবে না দীর্ঘইকার হবে আগে চিন্তা করবে এর আগে কোনো শব্দ আছে কিনা। যদি এর আগে শব্দ থাকে যেমন দায়ী, দায়িত্ব, দায়িত্বতে রস্বইকার না দীর্ঘইকার, তুমি আগে চিন্তা করবে এর আগে কি দায়িত্বের আগে কোন শব্দটা হয়? দায়ী, তাহলে দায়ী কি দিয়ে দীর্ঘইকার, তাহলে দায়িত্ব কি রস্বইকার। কৃতি, কৃতিত্ব, তাহলে কৃতি কিভাবে হয়? দীর্ঘইকার, তাহলে কৃতিত্ব কি রস্বইকার। সহকারী দীর্ঘইকার, সহকারিতা রস্বইকার। আশা করি বুঝতে পেরেছ, সবার কাছে ক্লিয়ার হবে যদি এভাবে তোমাকে প্রত্যেকটা বিষয় ধরে ধরে কেউ বুঝিয়ে দেয়। আমার মনে হয় না, আমার মনে হয় না একদম না পারার কিছু আছে। লেখা শেষ? সবার লেখা শেষ? ওকে, নেক্সট। এটা অনেক অনেক ভাবে পড়াইবা, তোমাকে আমি এক লাইনে পড়াই দিছি। কথা তো একটাই, আমার দরকার হলো পরীক্ষায় কি করা? উত্তর করা। আমার কোনো পিএইচডি করা এখানে উদ্দেশ্য না। পিএইচডি করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর, পিএইচডি করব জগন্নাথ জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর। চান্স না পাইলে কেউ কি তোমার পিএইচডি করার? তুমি অনেক পারো, দুনিয়া সব পারো, বাট চান্স পাও নাই, মানুষ তোমাকে মূল্যায়ন করবে না। আর কি পারো কি পারো না, তুমি চান্স পাইছো ভার্সিটিতে, বলবো এটা একটা মাল। মানুষ এরকমই করে। ওকে, যখন মনে করেন আমি ইন্টারমিডিয়েট পড়তাম তো আমি একটু দুষ্ট টাইপের ছিলাম, সারা জীবন দুষ্টামি করার সুযোগ পাই না। ইন্টারমিডিয়েট মানে বাসা থেকে আইসা দুষ্টামি করার সুযোগ পাইছি, মানে এরকম অবস্থা যে হোস্টেল থেকে বাইর করে দিবে এরকম একটা অবস্থা হয়ে গেছে, বহিষ্কারও হয়েছি। পরে যখন এ প্লাস পাই আবার ওই শিক্ষকের সাথে দেখা করতে গেছি, তখন বলে তুই যে প্লাস পাবি আমি আগে থেকেই জানতাম। মানে বিষয়টা হলো এইরকম আর কি। তো যাই হোক, দুনিয়ার সিস্টেমটা হলো এইরকম। নেক্সট লিখছো এ পর্যন্ত? লিখবে এবার রেফ। রেফ মানে কোনটা? এটা হলো রেফ, হ্যাঁ উপরেরটা। রেফের পর একই ব্যঞ্জন, রেফের পর একই ব্যঞ্জন দ্বিত্ব হয় না। রেফের পর একই ব্যঞ্জন কি হয় না? দ্বিত্ব হয় না। রেফের পর একই ব্যঞ্জন কি হবে না? দ্বিত্ব হবে না। মানে একটা রেফের পর সেম বর্ণ দুইবার আসবে না। রেফের পর সেম বর্ণ দুইবার আসবে না। যেমন নির্দিষ্ট আমরা যদি বলি এরকম, রেপ দয় দ, রেপের পরে দয় দ হবে না। হ্যাঁ, এটা সঠিক হলো নির্দিষ্ট, কারণ রেপের পরে সেম বর্ণ দুইবার হবে না, নির্দিষ্ট। ওকে, নির্দিষ্ট। ধৈর্য, রেপ আসছে না, রেপের পরে জ আর জ ফলা। সারা জীবন মনে রাখবা, সারা জীবন মনে রাখবা, যেটা জ ইকুয়াল টু জ ফলা, এই দুইটা সেম। এই দুইটা কি বর্ণ? সেম বর্ণ। জ আর জ ফলা সেম। ওকে, তাহলে রেপের পরে জ আর জ ফলা আসছে, তাহলে এটা কখনোই হবে না, 100% ভুল। রেফের পরে কি হবে? একই বর্ণ দুইবার আসবে না। জ আর জ ফলা সেম কাজ করে, তাহলে ধৈর্যর বানানে কখনোই জ ফলা থাকবে না। ধৈর্য বানানে শুধু রেফ থাকবে। শুধু কি থাকবে? রেফ থাকবে, নির্দিষ্ট বানানে। বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? ওকে, এবার আসো আমরা যদি বলি সৌন্দর্য। সৌন্দর্য, রেফ আর একটা জ আর একটা কি ফলা? জফলা। রেফ আর একটা জ আর একটা কি ফলা? জফলা। ভুল, কারণ রেফের পরে জ আর জফলা সেম কাজ, বসবে না, বসবে না, বসবে না। জ জফলা একই জায়গায়, যদি ওর উপরে রেফ থাকে জ জফলা বসবে না, শুধু জ হবে। তাহলে কি হবে? সৌন্দর্য। সৌন্দর্য। বুঝছ? বুঝতে পারতেছ? ইয়াস, ওকে। তারপর আমরা যদি বলি ঐশ্বর্য, তাহলে এটা কি ভুল না সঠিক? ভুল। কি হবে? ঐশ্বর্য। আমরা যদি বলি এইরকম দৈর্ঘ্য,
আমরা যদি বলি দৈর্ঘ্য, দৈর্ঘ্য, দেখি তোমরা বলো তো দৈর্ঘ্য ভুল না সঠিক? তোমরা বলো, রাইট অর রং? রাইট অর রং? নির্দিষ্টটা বুঝো নাই কেন? এই ব্যাককল, রেপের পরে দ দুইটা আসছে, দ দুইটা হবে না, একটা ধ হয়েছে, এটা আবার না বোঝার কি আছে? দৈর্ঘ্য ভুল না সঠিক, দেখি পারো কিনা? দৈর্ঘ্য ভুল না সঠিক? দৈর্ঘ্য ভুল না সঠিক? দৈর্ঘ্য ভুল না সঠিক? দৈর্ঘ্য ভুল না সঠিক? ইয়েস, দৈর্ঘ্য ভুল, সঠিক। দৈর্ঘ্য কি সঠিক? কারণ কি, এখানে একটা ঘ আর একটা জফলা। জ আর জফলা তো সেম হয় না, সেম বর্ণতা নাই, ঘ আর জফলা। আমরা যদি বলি অর্ঘ, অর্ঘ, এটা কি সঠিক? অনেকে ভুল লিখছো, এই কেন ভুল? রেপ আর ঘ, ঘ, রেপের পরে একটা ঘ আর একটা জফলা, সেম বর্ণ কই হলো? এটা তো দুই রকম বর্ণ। অর্ঘ, তাহলে কি হবে? সঠিক হবে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, দেখি এটা পারো কিনা? সৌহার্দ্য, সৌহার্দ্য, দেখি সৌহার্দ্য ভুল না সঠিক? পারো কিনা? সৌহার্দ্য এখন ভালোভাবে দেখো, সৌহার্দ্য ভুল না সঠিক? দেখি ভালোভাবে দেখো, সৌহার্দ্য ভুল না সঠিক? বেশি ভালোভাবে দেখো তো। সৌহার্দ্য ভুল না সঠিক? দেখি। জফলার বিষয়টা বুঝতে পারছি না কেন? জফলা হলো এই জ আর জফলা সেম বর্ণ, মনে রাখবা। যদি রেপ উপরে থাকে তাহলে জ আর জফলা একসাথে বসবে না। এর চেয়ে আর কঠিন কি, এর চেয়ে আর সহজ কি আছে? সৌহার্দ্য কারেক্ট, সৌহার্দ্য কারেক্ট। কারণ কি বলতো, রেপের পর একটা দ আর একটা কি ফলা, একটা দ আর একটা জফলা, একটা দ আর একটা কি ফলা, জফলা। বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? ওকে, ঠিক আছে, ওকে। ওকে, এবার আসো অদ্ভুত ছাড়া। অদ্ভুত, এটা ত, ত খণ্ড ত। অদ্ভুত ছাড়া সকল ভূত, ভূত লিখতে, লিখতে দীর্ঘকার হয়। অদ্ভুত ছাড়া সকল ভূত লিখতে কি হয়? দীর্ঘকার হয়। অদ্ভুত ছাড়া সকল ভূত লিখতে কি কার হয়? দীর্ঘইকার হয়। অদ্ভুত ছাড়া সকল ভূত লিখতে কি হয়? দীর্ঘকার হবে। যেমন উদ্ভূত, বলে না উদ্ভূত পরিস্থিতিতে কি করা উচিত? উদ্ভূত হবে না, হ্যাঁ, আর দীর্ঘকার হবে। কিম্ভূত, দীর্ঘকার হবে। শুধু ভূত, দীর্ঘকার হবে। ঘনীভূত, ভূত কি হবে? দীর্ঘকার হবে। তাহলে অদ্ভুত ছাড়া সকল ভূতে কি কার হবে? দীর্ঘকার হবে। পুঞ্জীভূত, পুঞ্জীভূত, পুঞ্জীভূত। অদ্ভুত, উদ্ভূত, কিম্ভূত, ভূত, ঘনীভূত, পুঞ্জীভূত। অদ্ভুত ছাড়া সকল ভূতে কি হবে? দীর্ঘকার হবে। অদ্ভুত ছাড়া সকল ভূতে কি কার হবে? দীর্ঘকার হবে। বুঝতে পারছো? তারপরে আসলে লিখবা দৈর্ঘিকার দূর নাকি দয় রসুকার দু শুরুতে, কোনটা হবে? মানে কোনো শব্দে যদি শুরু থেকে দয় দীর্ঘকার লিখবা না দয় রসুকার লিখবা। ওকে, এটার সমাধান হলো, এটার সমাধান হলো নিচে লিখবা দূরত্ব বুঝালে, দূরত্ব বুঝালে দয় দীর্ঘকার দু হবে। হবে কি বুঝালে বলো তা? দূরত্ব বুঝালে দয় দীর্ঘকার দু হবে। আর
পরেরটা লিখবো অন্যথায় অথবা নেগেটিভ অর্থে, নেগেটিভ অর্থে দয় রস্যকার দু হবে। তাহলে আমরা কি বললাম, শুধু দূরত্ব বুঝাইলে দয় দীর্ঘকার দু হবে, আর অন্যথায় দূরত্ব ছাড়া অন্যথা অথবা নেগেটিভ অর্থে দয় রস্যকার হবে। দূরত্ব বুঝালে দয় দীর্ঘকার দূর হবে। হ্যাঁ, দূরত্ব বুঝাইলে কি হবে, দয় দীর্ঘকার দু হবে। যেমন আমরা যদি বলি ডিরেক্ট, যদি বলি দূরত্ব, তাহলে দূরত্বতে কি হবে, দয় দীর্ঘকার হবে। হ্যাঁ, আমরা যদি বলি দূরবর্তী, দূরবর্তী, এটাতে কি হবে, দয় দীর্ঘকার হবে। আমরা যদি বলি দূরদৃষ্টি, এটা দূরত বোঝায়, দূরদৃষ্টি, এটাতে কি হবে, দয় দীর্ঘকার দু হবে। হ্যাঁ, আমরা যদি বলি দূরদর্শী, দূরদর্শী, এটাতে কি হবে, দয় দীর্ঘকার দু হবে। তাহলে দূরত্ব বুঝাইলে দয় দীর্ঘকার দু। হ্যাঁ, আর যদি দূরত্ব না বুঝায়, দূরত্ব না বুঝায় অথবা নেগেটিভ শব্দ, তাহলে আমরা তাকে কি বলবো, দয় রস্যকার। যেমন দুর্নীতি, দুর্নীতি, এটা দূরত্ব বোঝায় না এবং নেগেটিভ শব্দ। যেমন দুর্ঘটনা, দুর্ঘটনা, দূরত্ব বোঝায় না এবং নেগেটিভ শব্দ। হ্যাঁ, দুর্নাম, দূরত্ব বোঝায় না এবং নেগেটিভ শব্দ। ওকে, আমরা যদি বলি দুর্বিষহ, 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 দুর্বিষহতে কিন্তু মূর্ধন্য ষ, দয় রস্যকার দু হচ্ছে। হ্যাঁ, আমরা যদি বলি দুর্গা, দুর্গাতে সব ওই যে মঞ্চে লিখবা এরকম লেখা আছে দুর্গা পূজা। হ্যাঁ, এটা ভুল, এটা ভুল। দুর্গা, দুর্গা এটা কি হবে, ভুল হবে। তাহলে দূরত্ব বুঝাইলে দয় দীর্ঘকার দূর হবে, অন্যথায়, অন্যথায় কি হবে, দয় রস্যকার দূর হবে। দূরত্ব বুঝালে দয় দীর্ঘকার দু হবে, অন্যথায় দয় রস্যকার দূর হবে, দয় রস্যকার দু হবে। বুঝতে পারতেছ? আর এখানে লিখবা ব্যতিক্রমে, ব্যতিক্রমে আছে কয়েকটা শব্দ, দূরত্ব বুঝায় না, বাট দয় মানে দূরত্ব বুঝাইলেও ভিন্ন রকম হবে। যেমন দূরবীন, এটা দূরে বুঝায় বাট রস্যকার হবে, দূরবীন, এটা হলো ব্যতিক্রমে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা বিদেশি শব্দ। হ্যাঁ, এই জন্য, বুঝছো? তারপরে লক্ষ্য করো দুর্বার, এটা তো কি হবে, এটা তো রস্যকার হবে, এটাতে কি হবে, রস্যকার হবে। দূর্বা ঘাস, দূরত্ব বুঝায় না, আবার দীর্ঘকার হবে, দূর্বা, দূর্বা। হ্যাঁ, বুঝতে পেরেছ? যেমন দূষণ, দূরত্ব বুঝায় না, এটাতে আবার দীর্ঘকার হবে, দূষণ, দূষিত, দূষণীয়, দূষিত, এরকম, দূষিত, দূষিত। ওকে, তাহলে কি বললাম আমরা এখানে, কি বললাম, দূরত্ব বুঝালে দয় দীর্ঘকার হবে, অন্যথায় অথবা নেগেটিভ অর্থে দয় রস্যকার হবে। যেমন দূরত্ব বুঝাইলে দয় দীর্ঘকার, দূরত্ব না বুঝায় যদি নেগেটিভ কোনো শব্দ বুঝায় দয় রস্যকার। ব্যতিক্রমে আছে দূরবীন, যেমন দূরবীনে দূরত্ব বুঝায়, দূরবীনে দূরে বুঝায়, দূরে দেখে, বাট রস্যকার হবে। দূরবারে রস্যকার, দূরবা, এটা কোনো দূরত্ব বোঝায় না, বাট আবার কি দীর্ঘকার। দূষণ, দূরত্ব বোঝায় না, দীর্ঘকার, দূষিত, এইরকম শব্দগুলো একটু মাথায় রাখবো। ওকে, দুরবস্থা, ঠিক আছে, নেগেটিভ অর্থ হবে দুরবস্থা। হ্যাঁ, যেমন এটা দুরবস্থা, দুরবস্থা, দুরবস্থা। ওকে, ক্লিয়ার সবার কাছে? বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? ওকে, একটা মনে রাখবা, একটা শব্দ খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা আসবে। হ্যাঁ, যেমন অধীনস্থ, অধীনস্থ বলতে দুনিয়াতে কোনো শব্দ নাই। হ্যাঁ, অধীন মানি অধীনস্থ, মুখস্থ করে রাখবো, অধীন মানি অধীনস্থ, অধীন মানি কি, অধীনস্থ। এই বানানটা কোনোভাবেই কি ভুল করবা না। অধীন, অধীন মানি কি বলতো, অধীনস্থ, অধীন মানি হলো অধীনস্থ। লিখছ? ওকে, তারপরে আসো, অনেক সময় এরকম হয়ে যায়, ভয় দীর্ঘকার হবে না ভয় রস্যকার হবে, ভয় দীর্ঘকার হবে না রস্যকার হবে, কোনটা সঠিক হবে? হ্যাঁ, এটার ক্ষেত্রে সমাধান হলো ভয় রস্যকার হবে না ভয় দীর্ঘকার হবে। মাটি বা ভূমি সংক্রান্ত হলে মনে রাখবা, লিখবা এরকম, মাটি, মাটি অথবা
ভূমি সংক্রান্ত হলে মাটি অথবা ভূমি সংক্রান্ত হলে ভয় দীর্ঘকার ভূ হবে। হ্যাঁ, হবে, কমা দিয়ে লিখবো, অন্যথায় ভয় রস্যকার ভূ হবে। মাটি বা ভূমি সংক্রান্ত হলে ভয় দীর্ঘকার ভূ হবে, অন্যথায় ভয় রস্যকার ভূ হবে। অন্যথায় কি ভয় রস্যকার ভূ হবে। যেমন ভূমি এটা কি সংক্রান্ত? মাটি সংক্রান্ত, তাই না? যেমন ভূগোল মাটি বা ভূমি সংক্রান্ত হলে, হ্যাঁ, তাহলে এটা হবে এরকম। এখন আমি যদি বলি ভুবন, এটা কি ভূমি সংক্রান্ত? না, ভুবন। যদি বলি ত্রিভুবন, হ্যাঁ, আমরা যদি বলি ত্রিভুজ, এই ত্রিভুজটা পরীক্ষা আসবে। হ্যাঁ, ত্রিভুজ এগুলোতে রস্যকার হবে। আর ভূমি, ভূগোল, ভৌগোলিক, হ্যাঁ, এগুলো কি হবে? দীর্ঘকার হবে। ভৌগোলিকে তো ঔকার হয়, দীর্ঘকারের ব্যবস্থা নাই। ভূমি, ভূগোল। আশা করি বুঝতে পেরেছ। লিখছো সবাই? ওকে, লিখছো সবাই? ঠিক আছে, আরেকটা আমরা নিয়ম লিখি। ওকে, আরেকটা নিয়ম তোমরা লেখো। সেটা হলো শয় থ হবে নাকি শয় ত হবে, কোনটা সঠিক হবে? ওকে, এখন কোন শব্দের শেষে শয় থ দিব, এটা কিন্তু হ না, এটা থ। তুমি আজকে মোবাইলে বাসায় একটা দন্তস্ব দিবা, হসন্ত দিবা, তারপরে এর সাথে দন্তস্ব হসন্ত প্লাস থ দিবা, দেখবে এরকম হয়ে গেছে শয় থ। হ্যাঁ, আর শয়ের সঙ্গে যখন হ যুক্ত হয় তখন হয়ে যায় এরকম, হ ডান দিকে আর একদম সোজা থাকবে থ। ঠিক আছে, এটা হলো শয় থ। এখন এটা ইকুয়াল টু দিয়ে লিখবো, মনে রাখবো এরকম হবে, এটা অর্থ প্লাস শয় থ, অর্থ প্লাস কি শয় থ, আর অর্থ প্লাস শয় থ, আর ডান পাশে লিখবা অনর্থ। ওকে, অনর্থ প্লাস শয়ত, অর্থ মানে রাখবো ওই অংশটুকু, এইটুকু কাটার পর আগের অংশের যদি অর্থ থাকে তাহলে শেষে শয়ত হবে, আর এইটুকু উঠে দেওয়ার পর পুরোটার মিলে যদি অর্থ না থাকে, অনর্থ, কোনো অর্থই নাই, তাহলে শয়ত হবে। তাহলে কি হবে? শয়ত হবে। যেমন লক্ষ্য করো, আমি লিখলে তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। যেমন এখন লক্ষ্য করো, মুখটা আলাদা করো। এখন শয়ত দিবা না হ দিবা? মুখ অর্থ আছে, তাহলে মুখস্থ। বুঝছো না বোঝো নাই? আমরা যদি বলি নিকটস্থ হবে না স্থ হবে? তাহলে নিকটের অর্থ আছে, তাহলে নিকটস্থ। লক্ষ্য করো, আগেরটুকু এটুকু ফেলে দিলে এটার অর্থ আছে, নিকটস্থ। বুঝতে পারতেছ? ওকে, এবার আসো, আমি যদি বলি এইরকম যে অভাবগ্রহ, এখন অভাবগ্রহ, এখানে শয়ত দিবা না শয়থ দিবা? এখন এখানে লক্ষ্য করো, শয়ত হয়ে যাবে। কারণ কি? তুমি এখন বলবো ভাইয়া অভাবের তো অর্থ আছে না, পুরোটা মিলে কোনো অর্থ আছে কিনা দেখো তো, পুরোটা মিলে কোনো অর্থ আছে নাই। তাহলে আমরা যদি বলি ঋণগ্রস্ত, কারণ শয়তবাদ দিলে আগের টুকুর কি নাই? অর্থ নাই, অর্থ নাই। বুঝতে পারতেছ? আমরা যদি বলি দুর্নীতিগ্রস্ত, হ্যাঁ, এরপরে কি হবে? শয়ত হবে। আর আমরা যদি এখানে বলি কণ্ঠ অর্থ আছে, তাহলে এরপরে অবশ্যই কি? শয়ত হবে। আমরা যদি বলি আত্ম অর্থ আছে, তাহলে এরপরে আত্মস্থ হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে শয়ত হবে না শয়থ হবে, এটা খুব সহজেই এখন আজকের পর থেকে আমরা কি করলাম? মুখস্থ করতে পারলাম। এটা অনেক কঠিন কিছু না। ওকে, এটা অনেক কঠিন কিছু না।
আমাদের কাছে এটা একদম পানির মতো সহজ হয়ে গেছে। ওকে, বুঝছো? এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে কঠিন বানানের যে নিয়ম আছে সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। তার আগে আরো দুই একটা সহজ নিয়ম দেখিয়ে দিই। ওকে, মনে রাখবা বিদেশি শব্দে মূর্ধন্য ও মূর্ধন্য স হয় না, বিদেশি শব্দে মূর্ধন্য ও মূর্ধন্য স হয় না। বিদেশি শব্দে মূর্ধন্য ও মূর্ধন্য স হয় না। যেমন লক্ষ্য করো, আমরা যদি বলি মাস্টার, এটা একটা কি শব্দ? বিদেশি শব্দ, এখানে কখনো মূর্ধন্য স হবে না, দন্তস্ব হবে। হ্যাঁ, আমরা যদি বলি ডাস্টার, এটা একটা বিদেশি শব্দ, এখানে কখনো মূর্ধন্য স হবে না, ডাস্টার। বুঝতে পেরেছ? তাহলে বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স হবে না। এখন লক্ষ্য করো, আমরা যদি বলি কর্নেল, এটা একটা বিদেশি শব্দ, এখানে কখনো মূর্ধন্য হবে না, দন্তন্য, রেপের পর মূর্ধন্য হবে না। হ্যাঁ, আমরা যদি বলি কর্নার, হ্যাঁ, এখানে কখনো মূর্ধন্য হবে না। আমরা যদি বলি মডার্ন, এখানে কখনো মূর্ধন্য হবে না। হ্যাঁ, কারণ বিদেশি শব্দে কখনো মূর্ধন্য হয় না। কোরআন, নিয়ম অনুযায়ী এটাতে মূর্ধন্য হওয়ার কথা, রয়ের পর আকার মূর্ধন্য, বাট হয়েছে দন্তন্য, কারণ কি শব্দ? বিদেশি শব্দ। বুঝতে পেরেছ? তাহলে বিদেশি শব্দে কখনো কি হবে না? মূর্ধন্য হবে না। তারপরে মনে রাখবা একটা নিয়ম, রস্বই অথবা রস্যু কারের পর রস্বই অথবা রস্যু কারের পর সবসময় রস্বই অথবা রস্যুকারের পর সবসময় লেখার দরকার নেই। রস্বই অথবা রস্যুকারের পর লিখবা মূর্ধন্যস্ব হয়, রস্বই অথবা রস্যুকারের পর মূর্ধন্যস্ব হয়। যেমন লক্ষ্য করো, যেমন আমরা বলতে পারি আবি, বয়ের পরে রস্বইর পরে মূর্ধন্যস্ব, আবিষ্কার। যেমন আমরা বলতে পারি পরি, রয়ের পরে রস্বই, এর পরে মূর্ধন্যস্ব, পরিষ্কার। হ্যাঁ, আমরা বলতে পারি সুষম, রস্যুকারের পরে মূর্ধন্যস্ব। হ্যাঁ, রস্যুকারের পরে মূর্ধন্যস্ব। রস্বই অথবা রস্যুকারের পর সব মূর্ধন্যস্ব হয়, আবিষ্কার, পরিষ্কার। হ্যাঁ, তারপরে সবসময় রাখবো অকার অথবা আকার এরপর দন্তস্ব হয়, অকার অথবা আকারের পর দন্তস্ব হয়, যেমন নম, ময়ের পর একটা উচ্চারিত হচ্ছে, এখানে একটা উচ্চারিত হচ্ছে, তাহলে এরপরে দন্তস্ব হবে, নমস্কার। যদি বলি পুর, রয়ের পর একটা উচ্চারিত হচ্ছে, এই জন্য এখানে দন্তস্ব। যদি বলি তীর, রয়ের পর উচ্চারিত হচ্ছে, তিরস্কার। তাহলে নমস্কার, পুরস্কার, তিরস্কার। রস্বই অথবা দীর্ঘকারের পর মূর্ধন্যস্ব, আবিষ্কার, পরিষ্কার, সুষম। অকার আকারের পর দন্তস্ব হয়, নমস্কার, পুরস্কার, তিরস্কার। বুঝছো সবাই? কি হয়েছে কমেন্টে? কোনো প্রবলেম হয়েছে? এখন বলো তো দেখি কি হয়েছে কমেন্টে। সাউন্ড নাই? আছে তো? কোনো প্রবলেম হয়েছে? আমি তো বুঝতে পারছি না। এখন লেখো তো। আমি তো আজান দিয়ে দিবে এই জন্য একটু দ্রুত ওইদিকে তাকাচ্ছি, কমেন্টের দিকে তাকাচ্ছিলাম না। কি হয়েছে কমেন্ট? কি ভাইয়া দেখতেছেন এইটুক বুঝছে, প্লিজ কমেন্ট দেখেন, এটা বুঝছি। কি কমেন্ট দেখবো সেটা দেখো। আফরিন বলো, আসল ঘটনা বলো দেখি। আমি তো বুঝতে পারছি না, আমি লিখতেছিলাম এতক্ষণ, আগের কমেন্টগুলো তো চলে গেছে। এখন ঠিক আছে কিনা?
এখন ঠিক আছে? নেট প্রবলেম ছিল, নেট প্রবলেম ছিল। তারেক দেখো তো আমার ক্লাসটা কি আটকে যাচ্ছে। আমি লিখতেছিলাম। ওয়েট ওয়েট, সমাধান হবে, টেনশন নিও না। কি হয়েছে, আটকে আছে? হুম, তাহলে ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমার কথা তো শুনছো, আজকে এখানেই শেষ। ওকে। হ্যাঁ, আর একটা নিয়ম